আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ বিএনপি উভয় দলই যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছিল, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে। সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন আইন পাশ হলে ভবিষ্যতের সব নির্বাচন অস্বচ্ছ বিতর্কিত হবে, আশঙ্কা বিশ্লেষকদের। 24 ঘন্টায় 17 জনের মৃত্যু। ফেব্রুয়ারিতে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আভাস বিশেষজ্ঞদের। এবং বিদেশে অর্থ পাচারে জড়িত 69 বাংলাদেশের তথ্য হাইকোর্টে জমা দিয়েছে ডিএফআইইউ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড এর খবর। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ বিএনপি দুই দলই যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছিল বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তবে বিএনপি জামাতের লবিং ছিল দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, আর সরকার চেষ্টা চালায় দেশের ভাবমূর্তি রক্ষার। র্যাবের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক সংলাপ শুরু হচ্ছে বলেও জানান তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। লবিস্ট নিয়োগ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বৈধ প্রক্রিয়া। বেশ কয়েকদিন ধরে বিদেশের লবিস্ট নিয়োগ নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দেয়। সংসদে এ বিষয়ে সরকারের স্পষ্ট বিবৃতির আহ্বান জানানো হয়। এর জবাব দিতে 300 বিধিতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। যে জামাত বিএনপি দল সর্বমোট 8টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন। 2014 সালে তারা একটি ফার্মকে নিয়োগ করেছে, এটা জামাত। উদ্দেশ্য ছিল তখন যে আমাদের আইসিটির বিচার দিন ছিল, সেই বিচারটা বন্ধ করার জন্য। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ওয়েবসাইটের বরাত দিয়ে নানা সময়ে বিএনপি জামাতের লবিস্ট নিয়োগ ও এর পেছনে ব্যয় করা অর্থের পরিমাণ উল্লেখ করেন তিনি। বিএনপি 3টি প্রতিষ্ঠানকে তারা নিয়োগ দিয়েছেন, সেইখানে প্রতি মাসে $1,20,000। সেইখানে আরেকটিকে $10,50,000 এই বিভিন্ন সময় দিবেন বলে তারা সেই জন্য নিয়েছেন। আমেরিকানদের বলেছে, তোমরা যে সাহায্য সহায়তা করো এইগুলো তোমরা বন্ধ করে দাও। ইউএনের সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন যে এই পার্লামেন্ট, এই মহান পার্লামেন্টকে আপনার ইল্লিগাল ডিক্লেয়ার করার জন্যে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লবিস্ট নিয়োগে যুক্তরাষ্ট্রে বৈধতা থাকলেও এর মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার চালানো দুঃখজনক। এ সময় সরকারের পিয়ার ফার্ম নিয়োগের বিষয়টিও সংসদে অবহিত করেন তিনি। আমরা যে প্রতিষ্ঠান নিয়োগ করেছি না, এইটা লবি ফার্ম, কিন্তু তাদের দায়িত্ব ছিল অপপ্রচার যেগুলো হয়, মিথ্যা তথ্যগুলো যেগুলো প্রকাশ হয়, সেইগুলো পাবলিকরে জানান দেওয়ার জন্যে ফ্যাক্টগুলো, সত্যি কথাগুলো তারা বলবে। এছাড়া র্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সংস্থাটির সদস্যদের না নিতে 12টি মানবাধিকার সংগঠনের চিঠি দেওয়ার বিষয় নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকানদের সাথে মিটিংয়ের আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমরা যখন তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারবো, আমার বিশ্বাস যে র্যাবের মতো একটি অত্যন্ত ভালো প্রতিষ্ঠানকে তারা নিশ্চয়ই এর উপর থেকে স্যাংশন তারা, আমার বিশ্বাস যে উদ্যোগ করবেন। মন্ত্রী বলেন, কেবল লবিস্ট নিয়োগই নয়, নানামুখী তৎপরতায় সরকারকে প্রশ্নবিদ্ধ করার কাজ অব্যাহত রেখেছে বিএনপি, জামাত ও তাদের সমর্থিত বিভিন্ন সংগঠন। তারা দুঃখিত হবেন, তারা লজ্জা পাবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবং সুখের বিষয় যে দুনিয়া। প্রিয় শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের অনুরোধে 163 ঘন্টার অনশন ভেঙেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ভোরে আমরণ অনশনের এই কর্মসূচি থেকে সরে আসেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ওই শিক্ষার্থীরা। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। পানি পান করিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙালেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল।
মঙ্গলবার রাতে সড়ক পথে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক এবং তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক। বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পৌঁছে অনশনকারীদের অভিযোগ শোনার পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন তারা। পরে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের আশ্বাসে 8 দিনের টানা অনশন কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ের স্ট্রেংথটা ছিল যে আমাদের এমন কোনো সংগঠন নাই যেটা নাকি এই বিশ্ববিদ্যালয়ে ছিল না। ছেলেমেয়েরা এই ক্রিয়েটিভ কাজগুলি করতে দেখে এদের ভিতরে একটা অন্য ধরনের আপব্রিঙ্গিং হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকে যে কোনো জায়গায় গেলে আলাদা করে চেনা যেত। সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে এই মানুষটি আর যাই হোক উনি একাডেমিক্স বুঝেন না, শিক্ষা বুঝেন না, ছাত্র বুঝেন না। তবে বিক্ষুব্ধরা জানান অনশন কর্মসূচি থেকে সরে আসলেও উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলনটা তো আসলে ভিসির পদত্যাগের আগ পর্যন্ত চলার কথা আমরা আগে থেকে ঘোষণা করেছি। আমরা আপাতত অনশন কার্যক্রমটা বন্ধ করে রাখছি, কিন্তু এছাড়া আমাদের আন্দোলন কার্যক্রম চলবে। এর আগে 13 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলে অসদাচরণের অভিযোগে প্রাধ্যক্ষ জাফরিন লিজার পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রীরা। 3 দিন পর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে শিক্ষার্থীরা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এরপর 19 জানুয়ারি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 পরীক্ষা নিরীক্ষা শেষে সংসদে উপস্থাপন করেছে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এটি উপস্থাপন করেন। এর আগে গত রবিবার ইসি গঠনে বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে 7 দিনের মধ্যে তা পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছে। জাতীয় সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন আইনকে নতুন মোড়কে পুরনো রীতি বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। আইনটি নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি গঠনের নীতিমালা বলেও মন্তব্য করেন তারা। প্রস্তাবিত আইন পাশ হলে ভবিষ্যতে নির্বাচনগুলো বিতর্ক, অস্বচ্ছ এবং অগ্রহণযোগ্য হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। স্পিকার আপনাকে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাবিত আইন জাতীয় সংসদে উত্থাপনের পর এ নিয়ে সব মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। আইনটি নিয়ে অনলাইনে আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা ও অযোগ্যতা এই দুই বিষয় যুক্ত করে জাতীয় সংসদে আইনটি প্রস্তাব করা হয়েছে বলে জানান বক্তারা। এর মাধ্যমে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের মতো সরকারের সুবিধাভোগীরা প্রাধান্য পাবে এবং বিতর্কিত অনুসন্ধান কমিটি গঠন হবে বলে মনে করেন তারা। সম্পূর্ণ অযৌক্তিকভাবে কারো সঙ্গে আলাপ আলোচনা না করে একটি সরকার একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে, যাতে আবারও জনাব রুহুতের মতো অনুগতদের নিয়ে কমিশন গঠন করা যাবে এবং যাদের তত্ত্বাবধানে আরেকটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের সম্ভব হবে। আইন যদি একরকম থাকে তাহলে কেউ দলীয় লোক হলেও সে আইনের প্রতি তখন শ্রদ্ধাশীল হবে। সার্চ কমিটিতে কাদের নাম যাচ্ছে, আবার কমিটি কমিশনার নিয়োগে কাদের নাম প্রস্তাব করছে, এসব জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান বক্তারা। তারা বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতার দায়ও কমিশনকেই নিতে হবে, আইনে এমন বিধান থাকা প্রয়োজন। নিয়োগ করার যোগ্যতা অযোগ্যতার বিষয় এবং আমার আপত্তি হচ্ছে ওইখানে সরকারের আইনের মধ্যে আছে আলটিমেটলি সে কনভিক্টেড না হয় তাহলে সে কনসিডার হতে পারে। এটা মহা বিপদের কথা। এগুলো নিয়ে আর একটু বিশদ আলোচনা করা দরকার এবং রাজনৈতিক সম্পৃক্ততার প্রয়োজন ডেফিনেটলি আছে। নাহলে ইলেকশন কমিশন গঠিত হওয়ার পরের থেকেই শুরু হবে বিতর্ক। প্রস্তাবিত আইনে সংশোধনী আনতে সরকারি দল, বিরোধী দল ও তৃতীয় বৃহৎ দলের একজন করে সংসদ সদস্যের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন সহ 6 দফা প্রস্তাবও দিয়েছে সুজন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর ছাড়ের আবেদন রাজস্ব বোর্ডের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা যাতে বিদেশে টাকা পাচার করতে না পারে সে ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে কার্যকর ভূমিকা রাখতে হবে। কানেক্টেড ওয়ার্ল্ড আমাদের সেই সরকারি প্রতিষ্ঠানগুলো যখন ট্যাক্স অব্যাহতির জন্য বা ট্যাক্স মওকুফের জন্য আবেদন করে তখন আমরা বিপদের ব্যবস্থা করি, কিন্তু এটি একটি বিরাট অংশ যে অনবরত প্রতি মিনিস্ট্রি থেকে প্রতি জায়গা থেকে আমাদের ট্যাক্স ছাড়ের জন্য অনুরোধ আসে, আমাদেরকে ছাড় দিতে হয়। বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত ৬৯ বাংলাদেশের তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ তালিকা জমা দেওয়া হয়। তালিকায় থাকা ৪৩ জনের নাম পানামা ও ২৬ জনের নাম প্যারাডাইস পেপারসে এসেছে। রোববার এ বিষয়ে শুনানি হতে পারে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বিশ্বের ধনাঢ্যদের করফাকি ও অর্থপাচারের তথ্য নিয়ে ২০১৬ ও ২০১৭ সালে পানামা পেপারস ও প্যারাডাইস পেপারস প্রকাশিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। অর্থপাচারকারী বাংলাদেশিদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে দুদক CID ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। মঙ্গলবার ওই দুই তালিকায় থাকা ৬৯ ব্যক্তি প্রতিষ্ঠানের নাম আদালতে জমা দেয় BFIU। এর মধ্যে ৪৩ জনের নাম পানামা পেপারসে ও ২৬ জনের নাম প্যারাডাইস পেপারসে এসেছে। BFIU এর প্রতিবেদনের ভিত্তিতে ৮ জন ব্যক্তি ও পরিবারবর্গের অর্থপাচার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থা একম্যান গ্রুপ। তালিকায় নাম আছে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু ও তার 2 ছেলে এবং সেতু কর্পোরেশনের মাহতাবউদ্দিন চৌধুরীর। বেশ কয়েকজনের নামে বিষয়ে এসেছে, যেখানে মাহতাবউদ্দিন চৌধুরী সেতু কর্পোরেশন অস্ট্রেলিয়ার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সালমা হক অস্ট্রেলিয়া বসবাস করেন, ওনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। এবং FM জোবাইদুল হক মাস্কট গ্রুপ অফ কোম্পানি, ওনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। আব্দুল আওয়াল মিন্টু ও তার পরিবার বর্গ, ওনাদের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে মূলত থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নেপাল ও মালয়েশিয়ায় এসব অর্থ পাচার করা হয়েছে। তবে কানাডায় পাচার হওয়া অর্থের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি BFIU। কানাডার কোনো বিষয়ে আমরা এখনো তো কোনো তথ্য আমাদের কাছে আসে নাই। পূর্ণাঙ্গ তথ্য হয়তো যখন আসবে আমরা ধাপে ধাপে এটা হাইকোর্টকে দাখিল করব। BFIU এর দেয়া প্রতিবেদনের বিষয়ে রোববার বিস্তারিত শুনানি হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। দুর্নীতির সূচক নিয়ে টিআইবির প্রতিবেদন ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি বলেন, টিআইবি পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করে। এই সংস্থাটি দেশ থেকে যে তথ্য পাঠায় তার উপর ভিত্তি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মন গড়া তথ্য প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্বব্যাপী আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI পরিচালিত দুর্নীতির ধারণা সূচক CPI রিপোর্ট 2021 মঙ্গলবার প্রকাশ করে টিআইবি। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মন গড়া রিপোর্ট প্রকাশ করায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে অনেক রাষ্ট্র গুরুত্ব দেয় না। ভুল তথ্যের উপর ভিত্তি করে টিআইবি একপেশে রিপোর্ট প্রকাশ করে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক উদ্দেশ্যে বিবৃতি দেয় বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। নির্বাচন কমিশন তো কোনো দুর্নীতির বিষয় নয়, বা এটা একটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। তো সেটি নিয়ে যে বিবৃতি দিয়েছে তারা, এতে প্রমাণ হয় তারা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সুতরাং এখান থেকেই তথ্যপাত্রগুলো পাঠানো হয়েছিল। এখান থেকে যখন তথ্যপাত্রগুলো পাঠিয়ে সদর দপ্তর থেকে রিপোর্ট প্রকাশ করা হয়, এখানকার মানুষজন যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় এবং একপেশে আচরণ করে, ভুল তথ্যপাত্র কিংবা মোটিভেটেড তথ্যপাত্র সরবরাহ করে, তখন প্রতিবেদনটাও সেরকমই হয়। প্রতিবেদনটা ভুল হয়, একপেশে হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বিএনপি যে লবিস্ট নিয়োগ করে তা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন, যার সব তথ্য প্রমাণ সরকারের কাছে রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অকপটে স্বীকার করেছেন যে তারা লবিস্ট নিয়োগ করেছেন। অর্থাৎ আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছিলাম সেটি তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু তিনি সম্ভবত তার সহকর্মীদের চাপের মুখে 5 মিনিট পরে আবার এসে বললেন যে আমরা কোনো লবিস্ট নিয়োগ করি নাই।
বিএনপিকে ক্ষমতায় আনার নিশ্চয়তা দেওয়ার পর হয়তো নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা সন্তুষ্ট হবে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছেন 15,527 জন। শনাক্তের হার 31.64%। সবশেষ মৃতদের মধ্যে 13 জন পুরুষ ও 4 জন নারী রয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সব বয়সী মানুষের মৃত্যু হলেও 60 মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা তথ্য ব্রিফিং থেকে জানা যায়, এদিন ঢাকা বিভাগের সর্বোচ্চ 10 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 4 জন, রাজশাহী, খুলনায় ও ময়মনসিংহে 1 জন করে মৃত্যু হলেও বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে কেউ মারা যায়নি। আগামী মাসে দেশে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিস্থাপন করে দ্রুত গতিতে ওমিক্রন ছড়িয়ে পড়ায় এমন শঙ্কা তাদের। ওমিক্রন রূপ বদলে নতুন কোন ধরন তৈরি করে আরও আগ্রাসী হয়ে উঠবে বলেও সতর্ক করেছেন তারা। এ দফায় টিকা না পাওয়া ও 12 বছরের কম বয়সী শিশুরা জটিল সমস্যায় পড়তে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবুর আরেকটু রিপোর্ট। মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন, সংক্রমণ ঠেকাতে মেনে চলুন বিধিনিষেধ। জনস্বাস্থ্যবিদদের এসব পরামর্শ মানছে না মানুষ। ফলাফল 2 সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার 7 থেকে বেড়ে 33% ছুঁই। জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের শৃঙ্খল ভাঙা যাচ্ছে না, এতে অকল্পনীয় হারে ছড়াচ্ছে ওমিক্রন। বাংলাদেশেও আগামী 2 থেকে 3 সপ্তাহ সংক্রমণ আরও বাড়ার অনেক বেশি ঝুঁকি আছে। মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অনেক বেশি সংক্রমণ দেখতে হতে পারে যদি আমরা আরও কিছু যে বিধিনিষেধগুলো কার্যকরভাবে প্রয়োগ না করি। যে কোনো মুহূর্তে আমাদের হাসপাতালের উপর চাপটা এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যেটা নাকি হাসপাতালের সেবা দেওয়াটা বা সামাল দিতে কষ্ট হতে পারে। অনেকেই বলছেন যেটা তৃতীয় ঢেউ তো অবশ্যই উঠেছে, এটা ঢেউয়ের আমি মনে করি তৃতীয় সপ্তাহ চলছে, আরো সেটা চলতে থাকবে কমপক্ষে 2 সপ্তাহ। বাংলাদেশ সহ যে সমস্ত দেশে টিকা দেওয়ার হারটা নিম্ন, সেখানে কিন্তু গুরুতর একটা আশঙ্কা আছে ভাইরাসটি আবারও পরিবর্তিত হয়ে ওমিক্রনের চাইতেও আরো মারাত্মক সে বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়। প্রাপ্তবয়স্করা টিকা পাওয়ায় তাদের চাইতে এবার শিশুদের নিয়ে বেশি উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া মাত্রই 5 থেকে 11 বছর বয়সীদের দ্রুত টিকার আওতায় আনার প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সমস্ত প্রতিষ্ঠানে খুব ভিড় হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া, এবং তারপরে দেখি আমরা যে আমাদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো সর্বশেষ হচ্ছে সর্বাত্মক বিধিনিষেধ, যাকে লকডাউন বলা হচ্ছে। অমিক্রনের তীব্রতা যদিও বড়দের মধ্যে কম, শিশুদের মধ্যে কম না, কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে WHO হয়তো বা 12 বছরের নিচে 5 বছর পর্যন্ত 12 বছরের এই শিশুদের টিকার ব্যাপারে একটা মতামত দিতে পারে। লকডাউন দিলে কিছু যে কাজ হবে না তা না, কিছু হবে, কিন্তু আবারও সেই জীবিকা এবং অর্থনীতির উপরে যে চাপ পড়ে এর ব্যালেন্সটাকে দেখতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে অবহেলা না করে সর্বত্র নাক মুখ ঢেকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও তাগিদ দেন জনস্বাস্থ্যবিদরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানছে না অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এখনো নির্দেশনা না পাওয়ার অজুহাত দিচ্ছে কেউ। এদিকে নগরীতে অবৈধভাবে গড়ে ওঠা হকার মার্কেটগুলোতে পুরোপুরি উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মনির হোসেন তপুর রিপোর্ট। গুলিস্তানের জীবন বীমা কর্পোরেশনের আঞ্চলিক অফিসের বুধবার সকালের দৃশ্য এটি। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা দেওয়ার আগে যেভাবে অফিসের কার্যক্রম চলত, ঠিক এখন একইভাবে চলছে। কর্মস্থলে অর্ধেক জনবল থাকার নির্দেশনা এখনও আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বীমা কোম্পানি নিয়ন্ত্রণ সংস্থা ইদরা জানিয়েছে ইমেলের মাধ্যমে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে যারা কর্মরত আছেন তাদের মতো কিছু লোক আক্রান্ত, তারা হাসপাতালে আছেন, অসুস্থ আছেন, তো এই অর্ধেক জনবল নিয়ে কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইদরার কাছে সার্কুলার যাবে, সার্কুলারটা ইদরা আবার আমাদের কাছে পাঠাবে, সেই সার্কুলারটা
আমাদের হেড অফিস থেকে এখন এসে পৌঁছায় নাই যে কত পার্সেন্ট জনবল নিয়ে অফিস করতে হবে, সেই সার্কুলারটা আমাদের কাছে এখনও এসে পৌঁছে নেই, যার প্রেক্ষিতে আমরা এখনও রোস্টার ডিউটি করতে পারিনি। এই অফিসের পাশেই ডন ভবনে ঢাকা জেলা সঞ্চয় অফিস। জনবল 4 জন হলেও কাজ করছেন 3 জন। এই পরিস্থিতিতে 2 জন নিয়ে নিত্যদিনের কার্যক্রম চালাতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন যদি 4 জনের মধ্যে ধরেন 2 জনকে আমরা ছুটিতে দিয়ে দিই, তাহলে তো সেবা আদান কার্যক্রম ব্যাহত হবে। এর জন্য আমরা 4 জন না দিয়ে একজন করে দিচ্ছি আর কি। এদিকে হল মার্কেটের এই মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। মাস্ক পরছে না বেশিরভাগ মানুষ। আমরা যে গুলিস্তান ফুটপাতে ব্যবসা করি, মাস্ক আমগুলো লাগে না, তো দীর্ঘদিন হইতে হইতে মানে এখন আর ভয়টা নাই। মাস্ক আনছি তো ভাই, মাস্ক মানে খুলে রাখছি, দমাটকা আসে। ফুটপাত শুরু হয়ে যাওয়ায় পথচারীদের অসুবিধার মধ্যে পড়তে হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই নির্দেশনা মানা হলেও উপেক্ষিত হচ্ছে এই নির্দেশনা রাজধানীর আনাচের কানাচে গড়ে ওঠা এরকম দোকানপাটগুলোতে। ক্রেতা বিক্রেতা উভয়ই মানছেন না স্বাস্থ্যবিধি। প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়েনি। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে 4 অটোরিকশা আরোহী নিহত হয়েছে। এ সময় কমপক্ষে 4 জন আহত হয়। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। সকালে নীলফামারীর দারোয়ানি রেল ক্রসিংয়ে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লেভেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয় খুলনা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস। এতে ঘটনাস্থলে শেফালি বেগম নামের একজন মারা যান। আহত 7 জনকে হাসপাতালে নেওয়া হলে রোমানা ও সাহেরা নামে আরও 2 জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় 3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা গেছেন আরও এক নারী। হতাহত সবাই নীলফামারী সদর উপজেলার দারোয়ানি ধনীপাড়া গ্রামের বাসিন্দা। এখন গাড়ি আসতেছে, মসজিদ থেকে 2 জন মানা করতেছে, তাও কাছে আমি পার হইতে পারবো। যেমন ওই অবস্থা দেখিয়ে 2 জন, একজন এইদিকে লাফ দিছে, একজন ওইদিকে লাফ দিছে। আমাদের অটোলা মানে রেলের শব্দ, মানে গাড়ির শব্দ শুনতে পারেনি, না পারে মানে লাইনের মাঝামাঝি অটো নিয়ে গেছে। রেলের কোনো লোক নাই, কোনো স্টেশন মাস্টার নাই, এবং এই রেল ঘুমটির পারে কোনো রকমের কোনো গেটম্যান নাই। ঘটনাস্থলে একজন মারা যায়, 2 জন নীলফামারী হাসপাতালে মারা গেছে, আর 2 জন রংপুর মেডিকেলে রেফার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সে গতি অব্যাহত থাকলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশের রোল মডেলে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মঙ্গলবার এফটিসিতে ATN বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উন্নয়নের স্বীকৃতি হিসেবে ATN বাংলার এই সম্মাননা দেশের উন্নয়ন কাজে উৎসাহ ও গতি আরও বাড়াবে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শারমিন রিহার রিপোর্ট। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদানের জন্য 22 জন বিশিষ্ট ব্যক্তিকে ATN বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এরপর একে একে মুক্তিযুদ্ধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ও ATN বাংলার চেয়ারম্যান। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুত্তাদির চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, শিক্ষায় শিক্ষাবিদ ও নর্দার্ন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, খেলাধুলায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, অর্থনীতিতে NRBC ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, গ্রামীণ যোগাযোগ উন্নয়নে প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং দেশের যোগাযোগ খাতে উন্নয়নে অবদান রাখায় বিশেষ সম্মাননা পান জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া সংস্কৃতি ও মিডিয়ায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পান ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার আছে বলেই দেশ শান্তি, সমৃদ্ধি এবং মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। ঘাটতি দূর করে খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। আমরা মনে করি সবার সম্মিলিত প্রচেষ্টায়, আমাদের উন্নয়ন সহযোগিতায় আমরা দেশকে ইনশাআল্লাহ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো। ATN বাংলাকে ধন্যবাদ আজকে উন্নয়ন বাংলাদেশ অ্যাওয়ার্ড এটি প্রবর্তন করার জন্য এবং গুণীজনদেরকে অ্যাওয়ার্ড প্রদান করার জন্য।
অনুষ্ঠানের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে, যা বর্তমান সরকারের সফলতারই ফসল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় এইভাবে যদি এই ধারা বজায় থাকে আগামী 5 বছরে আমরা বাংলাদেশের চেহারা একদম পাল্টে যাবে। আপনারা দেখবেন আমাদের দেশ এই অন্যান্য দেশ যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য জায়গা থেকে কোনো অংশে কমে থাকবে না। আমি এই অন্যান্য বাংলাদেশের প্রোগ্রামটি আরো ভালো করার জন্য, আরো উন্নততর করার জন্য তাদেরকে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যেসব উন্নয়ন হচ্ছে সেটি দেশবাসীকে আপনারা দেখান, দেশবাসী বুঝুক যে বর্তমান সরকারের নেতৃত্বে কিভাবে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অর্জনের স্বীকৃতি স্বরূপ আজকে এটিএন বাংলা আমাদেরকে এই মন্ত্রণালয়কে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে। এটা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। Japan will continue to stand by people and the government of Bangladesh in their development journey. Thank you so much. অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট প্রকল্প কর্মকর্তা মানসুরুল হক। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় শেষ হয় অনুষ্ঠান। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা 2022 দ্বিতীয় রাউন্ডে 7 জন নির্বাচিত হয়েছেন। গতকাল প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড তেজগাঁওয়ে চ্যানেল আই এর ছাদ বারান্দায় অনুষ্ঠিত হয়। এতে বাছাই করা 20 জন প্রতিযোগী তাদের নিজ নিজ ভর্তা পরিবেশন করেন। বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসির নেতৃত্বে 7 সদস্যের একটি বিচারক প্যানেল এসব ভর্তা যাচাই করে গালা রাউন্ডের জন্য 7 জনকে নির্বাচিত করেন। এ সময় এসিআই ফুডস, এসিআই পিওর ফ্লাওয়ার, এসিআই এডিবল অয়েলস, এসিআই ফুডস রাইস ইউনিট লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং আর্থিক সংকটের কারণে 2021 সালে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যবসা করতে গিয়ে গত বছর 68% দুর্নীতি ও 55% আর্থিক সংকটে পড়তে হয়েছে উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যবসায় পরিবেশ উদ্যোক্তা জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় সিপিডি। তাদের মতে আইসিটি এবং দক্ষ মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে ব্যবসায় ওইসব সমস্যার সমাধান করা সম্ভব। শারফুল আলমের রিপোর্ট। করোনা শুরুর পর উৎপাদন কমতে থাকে সব ধরনের শিল্প কলকারখানায়। দুর্যোগেও বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদন অব্যাহত রাখে। এ সময় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারীর কারণে অনেক ছোট ও মাঝারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 2021 সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 73টি ব্যবসা প্রতিষ্ঠানের উপর জরিপের তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, ব্যবসায় অবকাঠামো, নিরাপত্তা, নতুন বিনিয়োগ সহ 10টি খাতে দুর্নীতি ও হয়রানি বেড়েছে। দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং একই সাথে অর্থায়নের সীমাবদ্ধতা। বাংলাদেশের ব্যবসার পরিবেশের ক্ষেত্রে আমরা এই ত্রয়ী চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। দুর্নীতি এবং অদক্ষ প্রশাসন প্রায় লেগে গেছে, কাছাকাছি রয়েছে। দুটোরই মাত্রা বেশি, একটা 68% বলছে আর একটা 67% বলছে। এই তিনটির সঙ্গে ব্যবসার ব্যয় বৃদ্ধি জড়িত। বাংলাদেশে ব্যবসায়ে এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর কাঠামো, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন। বৈষম্যমূলক অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে বলেও মনে করে সিপিডি। তবে আশার কথা, ব্যবসায় পরিচালনায় সরকারি নীতিতে পরিবর্তন আসছে। বাংলাদেশের অর্থনীতির 80% আসলে ব্যক্তি খাত থেকে আসে, আপনারা জানেন, এবং এই খাতের কারণে যে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং আয় সৃষ্টির সুযোগ, সেই ক্ষেত্রে এই ব্যক্তি খাতের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য একটা প্রতিযোগিতা সম্পন্ন ব্যক্তি খাত জাতীয় অর্থনীতির জন্য যেমন প্রয়োজন, আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজার কাঠামো সংস্কার করে সময়োপযোগী ব্যবসায় নীতি সম্প্রসারণের পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে। ব্যবসায় হয়রানি কমাতে সব ক্ষেত্রেই প্রযুক্তি সহায়তা বাড়ানোরও তাগিদ দেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ার হস্তক্ষেপ থেকে ইউক্রেনকে রক্ষা করতে মরিয়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। এবার প্রয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিষেধাজ্ঞায় পড়তে পারেন বলে মন্তব্য করেছেন তিনি। বাইডেন জানান, ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার উপর বিভিন্ন মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হবে। ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া। সবশেষ এ এলাকায় সামরিক মহড়া শুরু করেছে দেশটি। মোতায়েন করা হয়েছে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ ও বিমান প্রতিরোধী ব্যবস্থা। পাল্টা ব্যবস্থা নিয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। সবকিছু মিলিয়ে আরও একটি যুদ্ধের শঙ্কা বাড়ছে সেখানে। পর্যায়ে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন উভয় কমেছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও শেষের দিকে তা পতনের রূপ নেয়। দিন শেষে লেনদেন হয় 1115 কোটি 78 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 381টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 158টির, কমেছে 157টি ও অপরিবর্তিত রয়েছে 66টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 26 কোটি 84 লাখ টাকার শেয়ার। হাত বদল হওয়া 309টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 140টি, কমেছে 133টি ও অপরিবর্তিত রয়েছে 36টি কোম্পানির শেয়ার দর। পার্টেক্স খেলার খবর। টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর সিদ্ধান্ত নিয়ে অস্বস্তি প্রকাশ করেন 35 বছরের এই টেনিস তারকা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ওপেন সম্প্রচারকারী চ্যানেলকে সাবেক পাক অধিনায়ক শোয়েব মালিকের স্ত্রী বলেন, তার মনে হচ্ছে সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেলেছেন, এজন্য আক্ষেপ হচ্ছে এখন। এর আগে এই টুর্নামেন্টে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে হারের পর অবসরের ঘোষণা দেন 4টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন ড্যানিয়ান কলিন্স এবং কায়া কানেপি। অ্যালিস কর্নেটকে 2-0 সেটে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্স। রড লেভার অ্যারেনায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম সেটে কর্নেটকে 7-5 গেমে হারান 27 নম্বর বাছাই তারকা। তবে দ্বিতীয় সেটে কোনো প্রতিরোধী গড়তে পারেননি ফ্রেঞ্চ তারকা অ্যালিস কর্নেট। 6-1 গেমে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন তিনি। অন্য ম্যাচে প্রথম সেটে ইগা সুয়েটেকের বিপক্ষে প্রথম সেট 6-4 গেমে জেতেন কায়া কানেপি। তবে দ্বিতীয় ও তৃতীয় সেট 7-6 ও 6-3 গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন পোল্যান্ডের সুয়েটেক। আফ্রিকা কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে সেনেগাল এবং মরক্কো। কেপ ভার্দের বিপক্ষে 2-0 গোলে জিতেছে সেনেগাল। আর মালাউইয়ের বিপক্ষে মরক্কো জয় পায় 2-1 গোলে। ক্যামেরুনের কুয়েকং স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি সেনেগাল। দ্বিতীয়ার্ধের 18 মিনিটের মাথায় প্রতিরোধ ভাঙেন সাদিও মানে। আলিও সিসের দলের হয়ে ইনজুরির সময়ে ব্যবধান বাড়ান বাম্বা দিয়েঙ্গো। আরেক খেলায় মালাউইয়ের বিপক্ষে 7 মিনিটে মাঙ্গোর গোলে পিছিয়ে পড়ে মরক্কো। প্রথমার্ধের শেষ মুহূর্তে এন নাসরি সমতায় ফেরান দলকে। এরপর 70 মিনিটে পিএসজি তারকা আশরাফ হাকিমির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। 12 দল নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় চতুর্থ ডিউ বল প্রতিযোগিতা। পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্টে 6টি পুরুষ এবং 6টি নারী দল অংশ নেবে। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ খেলার বিভিন্ন দিক তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আজম আলী খান। এসবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। 3 দিন ব্যাপী প্রতিযোগিতা শেষ হবে সোমবার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আওয়ামী লীগ বিএনপি উভয় দলই যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছিল, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে। সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন আইন পাশ হলে ভবিষ্যতের সব নির্বাচন অস্বচ্ছ বিতর্কিত হবে, আশঙ্কা বিশ্লেষকদের। 24 ঘন্টায় 17 জনের মৃত্যু। ফেব্রুয়ারিতে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আভাস বিশেষজ্ঞদের। এবং বিদেশে অর্থ পাচারে জড়িত 69 বাংলাদেশের তথ্য হাইকোর্টে জমা দিয়েছে BFIU। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।